আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো তোমরা যারা এসএসসিতে সায়েন্স নিয়ে পড়ালেখা করছো, আজকের এই ক্লাসটা মেইনলি তোমাদের জন্য। আজকের এই ক্লাসে আমি কেমিস্ট্রি এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই চ্যাপ্টারে মেইনলি পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে, পদার্থের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি ক্লাস থেকেই এই পুরো চ্যাপ্টারটার প্রত্যেকটা টাইপ এবং প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নিতে পারো, তাহলে তোমরা যখন এই চ্যাপ্টারটা বাসায় বসে পড়বা অর্থাৎ রিডিং পড়বা, তখন তোমরা এই চ্যাপ্টারটা খুব ইজিলি বুঝতে পারবা। আদারওয়াইজ তোমরা কিন্তু অতটা সহজে ক্যাচ করতে পারবে না, কারণ এখানে এমন এমন শব্দ আছে যেগুলো তোমরা একদম নতুন। এই শব্দগুলোর সাথে তোমরা নতুন ভাবে পরিচিত হবা। তো তোমরা যদি ক্লাস থেকে এগুলো বুঝে নাও, তখন তোমরা যখন পড়বা তখন ইজিলি তোমরা ক্যাচ করতে পারবা। তো তোমরা বই খাতা কলম নিয়ে রেডি থাকো। এখানে কিছু কিছু সংজ্ঞা আমি বলবো, সেই সংজ্ঞাগুলো তোমরা নোট করে রাখবা। তাহলে তোমরা যখন সৃজনশীলের কয়ে আসবে এবং পরবর্তীতে তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা, তখন তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ করে রাখতে পারবা সহজেই, কারণ তোমাদের যখন নোট করা থাকবে তখন তোমাদের আর খুঁজতে ঝামেলা হবে না। ওকে, তো চলো শুরু করি। প্রথমে এই চ্যাপ্টারটা তোমরা যদি এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের, যেহেতু এই চ্যাপ্টারটা পদার্থ নিয়ে, পুরো চ্যাপ্টারটাই পদার্থের অবস্থা, বিভিন্ন ভৌত অবস্থা, রাসায়নিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য আমাদের আগে তো পদার্থ কি এই জিনিসটা জানতে হবে। পদার্থ যদি আমরা না চিনি, তাহলে তোমরা এদের ভিতরে পদার্থের অভ্যন্তরীণ যেসব ক্রিয়াকলাপ সেগুলো তোমরা জানতে পারবো না বা বুঝতেও পারবো না। এই জন্য আমাদের আগে জানতে হবে হচ্ছে পদার্থ কি। আমাদের প্রথমে জানতে হবে পদার্থ আসলে কি। পদার্থ কি আসলে দেখো, পদার্থ হচ্ছে যে জিনিসই বলবো, যে জিনিসটার ভর আছে এবং জায়গা দখল করে। যার ভর আছে এবং জায়গা দখল করে। সাপোজ আমি এখানে ধরি, মনে করো যে এখানে একটা ইট, তাই তো। ইটের একটা ভর আছে, সবাই তোমরা জানি। ধরলাম ইটের ভর হচ্ছে 1 কেজি, 1 কেজি। এবং ইটটা, মনে করো তুমি এটা মাটি, এই মাটিতে তুমি এই তলটার উপর যদি তুমি ইটটা রাখো, তাহলে এইটা পুরো এতটুকু জায়গা দখল করে, তাই না? এতটুকু জায়গা দখল করে এবং 1 কেজি ভর আছে, তার মানে এটা একটা পদার্থ। আমি যদি মনে করো এখানে একটা হাত আমি এখানে ধরছি, এখানে কিছু বায়ু আছে, এই হাতের ভিতর কিছু বায়ু আছে। এখানে এই বায়ুগুলোর একটা নির্দিষ্ট ভর আছে, যে ভরগুলো আসলে আমরা মাপতে পারি না। কিন্তু তোমরা যদি অনেক বায়ু একত্রে করে, যেমন দেখো সিলিন্ডারে কিন্তু প্রথমে ওই যে গ্যাসটা বের হয়, এই গ্যাসের কিন্তু একটা ভর আছে। সিলিন্ডারে দেখো লেখা থাকবে 12 কেজি, 13 কেজি, এরকম সিলিন্ডারে লেখা থাকে। তো এই ভর কিভাবে মাপে? যখন অনেকগুলো বায়ুকে তুমি একত্রিত করে চাপ প্রয়োগ করবা, তখন এরা যখন কাছাকাছি আসবে, তখন এর একটা ভর হবে। এবং এটা যখন দেখো এই সিলিন্ডারটার পুরোটা জায়গা জুড়ে এই গ্যাসগুলো অবস্থান করে, তার মানে কি গ্যাসগুলো জায়গা দখল করে। তাহলে আমি যদি এই হাতের উপর একটা বায়ু কল্পনা করি, তাহলে এই বায়ুটা আমার হাতের উপর এই জায়গাটুকু কভার করছে, মানে এখানে দখল করছে, এবং এটার একটা নির্দিষ্ট ভর আছে। কিন্তু এই ভরটা খুবই নগণ্য বলে আমরা বুঝতে পারি না, তাই তো। তো আমরা বলছি কি, পদার্থ হচ্ছে যে কোনো জিনিসের যার ভর আছে এবং জায়গা দখল করে, তাকে আমরা মেইনলি পদার্থ বলে থাকি। এখন একটা মার্কার, এই মার্কারটা এখানে যদি আমি রাখি, এই মার্কারটার নির্দিষ্ট একটা ভর আছে। ধরি এই মার্কারটার ভর হচ্ছে 100 গ্রাম। এবং এই মার্কারটা দেখো এই বোর্ডটার তলে যদি এখানে রাখি, তাহলে দেখো এই বোর্ডটার এতটুকু জায়গায় মার্কারটা দখল করে, তাহলে এটাকে আমরা এখন একটা পদার্থ বলতে পারি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন পদার্থ কি এটা আমরা জানতে পারলাম। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, পদার্থ মেইনলি না, পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে বা পদার্থের অবস্থা কয় ধরনের, তোমরা আশা করি সবাই উত্তর দিতে পারবা। সেটা হচ্ছে পদার্থের অবস্থা
তাহলে তোমরা পদার্থ কি এখানে তোমরা ই করো, নোট করে রাখো, যার ভর আছে এবং জায়গা, যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলি। এখন পদার্থের অবস্থা, পদার্থ মেইনলি তিনটি অবস্থায় থাকতে পারে। এটার আরো একটা অবস্থা আছে, সেটা আমি একটু পরে আলোচনা করি। দেখো, পদার্থ মেইনলি তিনটি অবস্থায় থাকতে পারে। এক হচ্ছে কঠিন, দুই হচ্ছে তরল, এবং তিনে হচ্ছে বায়বীয় বা গ্যাস, গ্যাস লিখি। পদার্থ মেইনলি এই তিনটি অবস্থায় থাকতে পারে। কঠিন অবস্থা, তোমরা যেটা বরফ দেখতো, এটা হচ্ছে পানির কঠিন অবস্থা। তরল, যেটা আমরা পানি জানি, এটা হচ্ছে পানির তরল অবস্থা। এবং গ্যাস, পানি যখন ফোটানো হয়, চুলার উপর যখন পানি ফোটানো হয় তখন দেখবা গ্যাস হয়ে পানিটা উড়ে যায়, ওটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। একই পানিকে তুমি তিনটি অবস্থায় রাখতে পারবা। এক হচ্ছে তুমি তাপমাত্রা অনেক কমিয়ে তুমি বরফে আনতে পারবা, তাপমাত্রা স্থিতিশীল অবস্থায় রেখে তুমি পানিতে কনভার্ট করতে পারবা, এন্ড দেন তুমি তাপমাত্রা অনেক বাড়িয়ে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিয়ে গিয়ে অর্থাৎ জাল দিয়ে তুমি সেটাকে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় নিতে পারবা। একটা পদার্থের এই হচ্ছে তিনটি অবস্থা বিরাজ করতে পারে। আর একটা অবস্থা আছে, সেটা হচ্ছে প্লাজমা। প্লাজমা এটা হচ্ছে সব পদার্থ কিন্তু প্লাজমা অবস্থায় থাকতে পারে না। এই যে ধরো লোহা বা হচ্ছে মানে এই জাতীয় কিছু পদার্থ যারা উচ্চ তাপমাত্রা 2000-3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করতে পারে, এদেরকে আসলে এই তাপমাত্রা অবস্থা থেকে আমরা প্লাজমা হিসেবে চিহ্নিত আখ্যায়িত করে থাকি। এটা একে প্লাজমা বলে। কিন্তু সব পদার্থ তো প্লাজমা অবস্থায় থাকতে পারে না। 100 ডিগ্রি আর 135-40 ডিগ্রিতে গেলেই হয়তো বা পানি বাষ্পে পরিণত হয়ে যায়। এই জন্য পানি তো আর প্লাজমা অবস্থায় থাকতে পারে না। এরকম অনেক, এই মার্কারটাকে তুমি যদি জ্বালাও, এটা সর্বোচ্চ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে, কিন্তু তারপরে এটা বায়বীয় হয়ে উড়ে যাবে। এটার প্লাজমা কোনো অবস্থা নাই। প্লাজমা কাকে বলে? উচ্চ তাপমাত্রা, উচ্চ উচ্চ তাপমাত্রা বলতে 200-300 ডিগ্রি না, উচ্চ তাপমাত্রা বলতে এখানে বোঝায় 2000-3000-5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেটাকে আমরা প্লাজমা হিসেবে আখ্যায়িত করি। কিন্তু প্লাজমা এখানে পদার্থের অবস্থা তিনটি হিসেবে গণ্য হবে। এখানে প্লাজমা আলাদা করে কোনো অবস্থা হিসেবে গণ্য হবে না, কারণ স্পেসিফিক দুই একটা পদার্থ প্লাজমা অবস্থায় থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন দেখো পদার্থের এই তিনটি অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ আমরা কাকে বলি? যার যার ভর আছে। বরফের একটা নির্দিষ্ট ভর থাকে, তাই তো? মনে করো একটা বরফ, মনে করো একটা বরফ খণ্ড, এটা হচ্ছে একটা বরফ। বরফের নির্দিষ্ট একটা ভর আছে, এর নির্দিষ্ট আকার আছে, যেমন এটা হচ্ছে একটা চতুর্ভুজ আকৃতির বরফ। তারপরে এটার আয়তন আছে, তাই তো? এটার নির্দিষ্ট একটা আয়তন আছে। তাহলে আমরা বলতে পারি যার ভর আছে, আকার আছে এবং আয়তন আছে, তাকে আমরা কঠিন পদার্থ হিসেবে বলতে পারি। এরপরে দেখো তরল পদার্থ। তরল পদার্থ তুমি পানি চিন্তা করো, যার পানির একটা নির্দিষ্ট ভর আছে, যে লিটার আকারে আমরা বোতলে খাই পানি, যার ভর, তরল পদার্থের ভর আছে, আকার। তরল পদার্থের কি কোনো আকার আছে? তুমি যদি একটা বোতলের ভিতর পানি রাখো, তাহলে বোতলের ভিতর যদি তুমি পানি রাখো, তাহলে ওই পানিটা বোতলের আকৃতি ধারণ করে। তুমি যদি একটা বাটিতে ওই পানিটা রাখো, তাহলে ওই পানিটা বাটির আকৃতি ধারণ করে। এখন
বিভিন্ন বিভিন্ন পাত্রের উপর পানির আকারটা নির্ভর করে। তাহলে পানির কি কোনো আকার আছে? নাই, পানির কোনো আকার নাই। এবার আসি আয়তন। দেখো, তুমি যদি একটা পাত্রে রাখো, পাত্রটা যতই বড় হোক না কেন, ওই পানিটা কিন্তু পাত্রের পুরোটা আয়তন দখল করে। পাত্রের আয়তনটা যতটুকু, পানি পুরোটাই আয়তনটা দখল করে নেয়। এজন্য পানির আয়তন আছে। তাহলে আমরা বলতে পারি যার ভর আছে, আয়তন আছে কিন্তু আকার নাই, যার ভর আছে, আয়তন আছে কিন্তু আকার নাই, তাকে আমরা তরল পদার্থ হিসেবে বলতে পারি। তাহলে এটার একটা উদাহরণ দিই, পানি। একটা পাত্র যেখানে পানি আছে, পানি, বুঝছো তো? এখন গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, গ্যাসীয় অথবা বায়বীয় পদার্থ। এখানে দেখো, যার গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কি? যার ভর, ভর কি আছে। গ্যাসের সিলিন্ডার কল্পনা করতে পারো, সিলিন্ডারের তো একটা নির্দিষ্ট ভর থাকে। এরপরে হচ্ছে আকার। গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ভর আছে কিন্তু কোন প্রকার আকার বা আয়তন, আকার বা আয়তন থাকে না। গ্যাসীয় পদার্থের শুধুমাত্র ভর থাকে কিন্তু কোনো আকার অথবা আয়তন থাকে না, কারণ এদের গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ, এদের গ্যাসীয় কণাদের ভিতর আন্তঃআণবিক আকর্ষণ আকর্ষণ খুবই কম। এজন্য এরা অনেক দূরে দূরে অবস্থান করে। কিন্তু যখন এটা এদের ভিতর উচ্চ চাপ প্রদান করা হয়, মনে করো এখানে একটা বায়ু আছে, একে যদি আমি অনেকটা চাপ দিই, চাপ দিলে কিন্তু এটা খুবই ছোট হয়ে যাবে, আমার চাপের আমার হাতের আয়তনের আকার ধারণ করবে। এই জন্য এটাকে আমরা যখন খুশি যে কোনো আয়তন নিতে পারি এবং যে কোনো আকার দিতে পারি। এই জন্য এটার কোনো নির্দিষ্ট কোনো আকার নাই এবং নির্দিষ্ট কোনো আয়তনও নাই, শুধুমাত্র নির্দিষ্ট ভর আছে। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল সামারি কি বলতে পারি? কঠিন পদার্থ যারা, তাদের ভর, আকার এবং আয়তন তিনটাই আছে। উদাহরণ হিসেবে আমরা বরফ কল্পনা করতে পারি। তারপরে হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থে দেখো, ভর আছে এবং আয়তন আছে কিন্তু কোনো আকার নাই। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে পদার্থের ভর আছে এবং আয়তন আছে কিন্তু কোনো আকার নাই, সেই পদার্থকে আমরা তরল পদার্থ বলতে পারবো। এবং এট লাস্ট হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থে দেখো, শুধুমাত্র ভর আছে কিন্তু এটার কোনো আকার বা কোনো আয়তন নাই, এটার কোনো আকার বা কোনো আয়তন নাই, সেটাকে আমরা কি বলতে পারি? গ্যাসীয় পদার্থ। আশা করি এবার ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো, কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব বলতে আমরা একটা কণা এবং অন্য আরেকটা কণার ভিতর যে গতিশক্তি এবং এদের ভিতর আন্তঃকণা শক্তি, এই ওভারঅল এই বিষয়টা দেখতে পাই আমরা কণার গতিতত্ত্বের ভিতর। এখন এখানে দেখো, আমি তিনটি অবস্থার তিনটি চিত্র আঁকিয়ে রাখছি। প্রথমে হচ্ছে এটা একটা পাত্রের ভিতর একটা বরফ খণ্ড বা কঠিন জাতীয় কোনো পদার্থ রাখা আছে, এটা হচ্ছে কঠিন অবস্থা। এটা হচ্ছে, এখানে দেখো পাত্রের পুরোটা আয়তন দখল করছে, এটা হচ্ছে তরল অবস্থা। এবং এখানে দেখো গ্যাস বা গ্যাসীয় অবস্থা আছে। এখন এগুলো আমাদের বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আন্তঃকণা। আন্তঃকণা আন্তঃকণা আকর্ষণ শক্তি। দেখো, আন্তঃকণা আকর্ষণ শক্তি হচ্ছে, মনে করো এ একটা কণা এবং এ একটা কণা, এদের পরস্পরের ভিতর যে পরস্পরকে যে টানে আকর্ষণ করে, এটাকেই বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। ধরো তুমি এবং তোমার একটা বেস্ট ফ্রেন্ড, তোমাদের ভিতর তোমাদের দেখা হলেই তোমরা কাছাকাছি এসে তোমরা গল্প শুরু করো বা আড্ডা দাও বা যে কোনো কিছু করো, কথাবার্তা বলো। এটাকে কি বলে? এটাকে বলা হয় আকর্ষণ। কিন্তু মনে করো ফুটবল খেলতে গিয়ে তোমার একটা বন্ধু তোমাকে ফাউল করলো, এখন দেখা হলে তোমরা আর কাছাকাছি যাও না, তোমরা দূরে দূরে থাকো। এটাকে কি বলে? এটাকে বলা হয় বিকর্ষণ। তোমরা কিন্তু ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড, এজন্য এটা হচ্ছে আন্ত মানে কি? ভেতরে বা নিজেদের ভিতর। তো এখানে লিখছি আন্তঃকণা আকর্ষণ শক্তি। এটা কি? আন্তঃকণা হচ্ছে একটি কণা এবং আরেকটি কণা নিজেদের ভিতর যে আকর্ষণ বল ক্রিয়া করে, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি।
ঠিক আছে, তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি বোঝা গেল। এখন কঠিন পদার্থ যেহেতু দেখো একটা পিণ্ডের মতো, এদের ভিতর মনে করো এখানে 100টি কণা আছে, এখানে ধরো 100টি কণা আছে, এখানেও 100টি কণা আছে এবং এখানেও 100টি কণা আছে। এখানেও যেগুলো কণা আছে, এখানেও যতগুলো কণা আছে, এখানেও ততগুলো, এখানেও ততগুলো, কিন্তু এদের আকার এবং আয়তন দেখলে তুমি বিস্মিত হবে। দেখো বরফের আকার এতটুকু, তরলের আকার মোটামুটি এতটুকু এবং গ্যাসের আকার পুরোটা পাত্র জুড়ে। এখন তুমি যদি খেয়াল করো এখানেও 100, এখানেও 100 এবং এখানেও 100টি কণা আছে, কিন্তু এদের আকার ভিন্ন কেন হলো? এই আন্তঃকণা আকর্ষণ শক্তির কারণে। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি, খুব বেশি। এই আকর্ষণ শক্তি খুব বেশি হওয়ার কারণে এরা কাছাকাছি অবস্থান করে, একদম লেগে লেগে একটা অপরটার সাথে লেগে লেগে থাকে, যে কারণে এটা কঠিন অবস্থা বিরাজ করে এবং এটাকে ভাঙার জন্য অনেক পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করতে হয়। অনেক তাপ দেওয়ার পরে তখন হচ্ছে এই কঠিন পদার্থটা ভাঙে। যেমন তোমার ফ্রেন্ড সার্কেলকে যদি ভাঙতে হয় তাহলে অনেক রুচি রুচি খরচ করতে হয়, তারপরে তোমাদের মধ্যে হচ্ছে বিভেদ সৃষ্টি করা লাগে, মানে লাভলা অনেক কিছু। তারপরেও অনেক সময় কিন্তু বন্ধনটা ভাঙে না। এটা হচ্ছে সেই কঠিন পদার্থ। এরপরে হচ্ছে তরল পদার্থ। দেখো এটা যদি এরকম গায়ে গায়ে অবস্থান করে তাহলে তরল পদার্থ একটু দূরে দূরে অবস্থান করে, একটু দূরে দূরে, ঠিক আছে। এর কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে, যে কারণে এটাকে একটু কম তাপ দেওয়া লাগে। এটাকে ভাঙার জন্য, তরল পদার্থকে ভাঙার জন্য একটু কম তাপ প্রয়োজন হয়, যে কারণে কঠিন পদার্থে এর তুলনায় এর তরলের আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিন পদার্থের তুলনায় কম। কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কম, একটু কম। তারপরে হচ্ছে গ্যাস। গ্যাসের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বললেই চলে, কারণ এদের ভিতর কোনো আকর্ষণ নাই, এরা খুব দূরে দূরে অবস্থান করে। তুমি মনে করো যে এতটুকু গ্যাস তুমি যদি একটা বোতলের পাত্রে রাখো, ও পুরো বোতলের জায়গাটা দখল করবে। দেন তুমি যদি বড় একটা ঘরের ভিতর সেই একই গ্যাস রাখো, তাহলে পুরো দেয়ালের গায়ে গিয়ে তার কণাগুলো মানে বিচরণ করবে, একটা আরেকটার কাছাকাছি থাকবে না। কিন্তু ওই একই ঘরে তুমি যদি একটু পানি ঢালে দাও, দেখবা এক সাইডে গিয়ে ওই পানিটা একসাথে থাকবে, কারণ এদের ভিতরে আন্তঃকণা আকর্ষণ শক্তি কিছুটা হলেও বিদ্যমান। কিন্তু বায়বীয় অবস্থার ক্ষেত্রে তখন কোন আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বললেই চলে, এরা পুরো আন্তঃকণা আকর্ষণ শক্তির বাইরে অবস্থান করে। আশা করি কণার এই গতি তত্ত্বের ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন চলো আমরা পরের টাইপে চলে যাই। এখন যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। ব্যাপন হচ্ছে নিঃসরণের উল্টা। দেখো ব্যাপন বলতে আমরা কি বুঝি? ব্যাপন বলতে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। মানে ধরো এখানে একটা পাত্র আছে, পাত্রের ভিতর কিছু একটা পানি আছে। এখন এই পাত্রের ভিতর পানি আছে। এখন তুমি যদি এই পাত্রের ভিতর একটু পরিমাণে কোনো একটা পদার্থ বা নীল, আমরা যেটা দিয়ে কাপড় কাচি, মনে করো এটা সেই নীল, তুমি কিছুটা নীল এর ভিতর ফেলে দিলে, দেখবা ওই পুরোটা নীল আস্তে 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 ব্যাপিত হতে 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 ওই পুরোটা তরলের রং আস্তে 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 পুরো পানিটার ভিতর ওই নীলটা ছড়িয়ে পড়ে। এটাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। তারপরে হচ্ছে মনে করো এটা একটা রুম, তুমি এই রুমের ভিতর বসে আছো। রুমের মনে করো এই কোনায় এখানে একটা কাঁঠাল এখানে পেকেছে। এখন তুমি এই রুমের এখানে বসে, এই মনে করো তুমি বসে আছো, রুমের এই কোনায় একটা কাঁঠাল পেকেছে, তুমি এখানে বসে আছো। এখন তুমি এখানে বসে বসেই তুমি ওই কাঁঠালের ঘ্রাণটা পাচ্ছ। কিভাবে পাচ্ছ? ব্যাপন প্রক্রিয়ায়। কেন? দেখো প্রথমে এই কাঁঠালটা এখানে পেকেছে, এখান থেকে কাঁঠালের পাকা একটা গন্ধ সেটা এখান থেকে বের হচ্ছে, পাকা স্মেল এই কাঁঠাল থেকে বের হচ্ছে। বেরিয়ে আস্তে আস্তে বায়ুর সাথে
মানে বায়ুর ভিতর মিশে গিয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তরঙ্গ, তোমরা যারা ফিজিক্সে তরঙ্গ পড়েছো, যেমন এরকম এগোচ্ছে এই সুঘ্রাণটা, এই সুঘ্রাণটা আস্তে আস্তে এগোতে এগোতে বাতাসের সাথে মিশে মিশে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে। দেখো এইভাবে ছড়িয়ে পড়তেছে, পড়তে 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 এখানে তোমার নাকে গিয়ে স্পর্শ করতেছে, চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এই চারপাশে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? ব্যাপন। তাহলে আমরা ব্যাপনের সংজ্ঞাটা কি লিখতে পারি? কোনো মাধ্যমে কথাটা লিখবা, কারণ কোনো মাধ্যম ছাড়া তো ছড়াতে পারে না। শুধু শুধু তুমি যদি বায়ু শূন্য একটা রুমের ভিতর কোনো একটা কাঠাল রাখো, সেখানে কিন্তু তুমি স্মেলটা পাবা না। কিন্তু তুমি যদি বায়ুপূর্ণ একটা জায়গায় বসো, তাহলে তুমি ইজিলি ওই গন্ধটা পাবা। এখন কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। স্বতঃস্ফূর্ত মানে কি? নিজে নিজে যখন ছড়িয়ে যাবে তখন সেটাকে আমরা ব্যাপন বলবো। পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা ব্যাপন বলতে পারি। এখন নিঃসরণ কি? আমি প্রথমে বলছি ব্যাপন হচ্ছে নিঃসরণের বিপরীত। নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে, এখানে লিখি সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে আমরা নিঃসরণ বলতে পারি। উদাহরণ হিসেবে সাপোজ মনে করো এটা একটা পারফিউম। তোমরা পারফিউম তো নিশ্চয়ই সবাই ইউজ করছো। নিঃসরণের একটা খুব দারুণ উদাহরণ হচ্ছে পারফিউম। দেখো এটা মনে করো পারফিউম, এটাকে আমরা এর ভিতরে যে গ্যাস বা যে লিকুইড গুলো আছে সেগুলো হচ্ছে আসলে এগুলো গ্যাসই থাকে। গ্যাসকে আমরা উচ্চ চাপ দিয়ে লিকুইডে কনভার্ট করে দেন ওটার ভিতর ঢুকানো হয় এবং সেখানে গিয়ে ওটা গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, যখন আমরা এটাকে চাপ দিই, এর ভিতরে কিন্তু অনেক উচ্চ চাপে থাকে। এর ভিতরে যখন আমরা এটাকে চাপ দিই, এভাবে গায়ে মাখি, এখানে সরু একটা ছিদ্র পথ দিয়ে বেরিয়ে আসে, সজোরে বেরিয়ে আসে। এটাকে আমরা নিঃসরণ বলতে পারি। দেখো যখন আমরা এটাকে চাপ দিব, তখন এর ভিতর থেকে অনেক উচ্চ চাপের ভিতর থেকে সজোরে বেরিয়ে নিম্ন চাপে, বাতাসে বাইরে তো চাপ কম থাকে, যখন আমরা চাপ দিব তখন এটা বাইরে সজোরে বেরিয়ে আসে, এটাকে আমরা নিঃসরণ বলতে পারি। তারপরে আরেকটা ধরো, এখানে একটা বেলুন, এখন তুমি যদি এই বেলুনের ভিতর অনেক চাপ থাকে, বায়ুগুলো বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে কিন্তু পারতেছে না, এখন তুমি যদি এটাকে একটা সুই দিয়ে ফাটিয়ে দাও, তাহলে তো হবে না, তাহলে তো বড় একটা বিস্ফোরণ হবে নাকি? তুমি এখানে একটা কাগজ বা একটা টেপ দিলা, ঠিক আছে, এখানে একটা টেপ দিয়ে তারপরে তুমি এখানে এর ভিতর দিয়ে ফুটা করলা, তখন দেখবা সজোরে বেরিয়ে আসতেছে। অথবা তুমি এর মুখটা ছোট একটা ফুটা দিয়ে এখানে বের করে দিলা, তাহলে দেখবা বাতাস সজোরে বেরিয়ে যাবে, সজোরে ধাক্কা দিবে। এই বাতাস এই উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ।
ক্লিয়ার? তাহলে মনে থাকবে তো। দেখবা এই ব্যাপন এবং এই নিঃসরণের এই সংজ্ঞাগুলো তোমাদের সৃজনশীলের কয়ে আসবে। আর আমি যে এই যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, এই ব্যাখ্যাগুলো অনেক সময় তোমাদের ক্ষয়ে চলে আসবে। তাহলে 2 এবং 3, এই 3 মার্ক তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক সময় ব্যাখ্যামূলক কোশ্চেনও আসে, যে তোমাদের ওই যে এখানে আছে, তোমাদের এখানে আছে হচ্ছে যে কাসনল টিউব, এটা টিউব থাকবে, এখানে একটা টিউব থাকে, টিউবের এক প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক প্রান্তে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অপর প্রান্তে থাকে হচ্ছে অ্যামোনিয়াম OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই কাসনলের এই পাশ দিয়ে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই পাশ দিয়ে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রবেশ করাও, তাহলে এরা মোটামুটি এই স্থানে মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটার সাদা ধোঁয়া যেটা তুমি দেখতে পারবে এখানে যখন মিলিত হবে বিক্রিয়া করবে, তখন তুমি এই সাদা ধোঁয়াটা নিজের চোখে দেখতে পারবা। এখানে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড, সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া, যেটা তুমি নিজের চোখে দেখতে পারবা। এই ধরনের ব্যাখ্যামূলক ম্যাথ তোমাদের এসে আসতে পারে। লাইক এই যে দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে HCl এর আণবিক ভর কম এবং HCl এর আণবিক ভর বেশি, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম। এই কম হওয়ার কারণে এটা বেশি দূরত্ব অতিক্রম করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কম দূরত্ব অতিক্রম করবে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করবে। এরকম ম্যাথ তোমাদের গ এবং ঘয়ে অহরহ খুব বেশি আসে। ঠিক আছে? তো এই নিয়ে আমরা অন্য আরেকটা ক্লাসে আলোচনা করব। আজকে আমরা টাইপ ওয়াইজ পুরো চ্যাপ্টার ক্লিয়ার করি। ওকে, তো চলো এরপরে আমরা পরের টাইপে চলে যাই। এখন আমরা মোমের 3 অবস্থা এই টাইপটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি একটা মোম আঁকায় রাখছি এবং এই মোমে এখানে আগুন লাগছে, মোমে এখানে আগুন লাগাইছি, মোমটা জ্বালিয়ে রাখছি, মোমটা জ্বালিয়ে রাখছি, সে একটা দৃশ্য এখানে আঁকছি। এখন টাইপটা হচ্ছে মোমের 3 অবস্থা। মানে কি? মোম 3 অবস্থা বলতে একটা মোমই একই সাথে 3টি অবস্থায় থাকতে পারে। যেমন ধরো প্রথমত মোম তো কঠিন অবস্থায় থাকে, আমরা যারা হাতে ধরছি, মোম আসলে মেইনলি কঠিন। মোম মেইনলি হচ্ছে কি কঠিন, এবং যখন আমরা মোমটা জ্বালিয়ে দিছি, দেখো মোমটা এখান থেকে গলে গলে সাইড দিয়ে মোমের গা দিয়ে বেয়ে নিচের দিকে আসবে। এটা হচ্ছে মোমের তরল অবস্থা। তারপরে এখান থেকে যতটুকু মোম ততটুকু কিন্তু আমরা গলন হিসেবে পাই না। মনে করো এখানে এই মোমটা আছে 50 গ্রাম, কিন্তু যখন এটাকে জ্বালানো হবে, পুরোটা যখন জ্বলে যাবে, দেন নিচে আমরা একটু কিছু অবশিষ্ট অংশ পাবো। হাইয়েস্ট আমরা 10 গ্রাম পেতে পারি। এটা হচ্ছে তরল অবস্থায় এসে নিচে এসে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা আবার কঠিনে পরিণত হয়। সেটা ধরলাম আমরা 10% পেয়েছি, আর বাকি 40% কোথায় গেল কেউ বলতে পারবা? এই 40% হচ্ছে গ্যাস আকারে বেরিয়ে যায়। ঠিক আছে? এই 40% গ্যাস আকারে, আর 40% এখানে হচ্ছে গ্যাস আকারে উপর দিকে উঠে যায়। তো প্রথমে মোম থাকে হচ্ছে কঠিন অবস্থায়, তারপরে যখন এটাকে আমরা জ্বালিয়ে দেই, তখন এটা গলে গলে নিচে পড়ে। গলে গলে নিচে পড়া মানে এটা হচ্ছে তরল অবস্থা, এটা হচ্ছে তরল। এবং এই তরল হওয়ার সময় কিছু অংশ গ্যাস হয়ে আকাশে উড়ে যায়, সেটাকে আমরা আবার গ্যাসীয় অবস্থা বলতে পারি। তাহলে মোম যখন আমরা জ্বালিয়ে দিচ্ছি, তখন এটার নিচের অংশ কঠিন, এই অংশ তরল, এবং কিছু অংশ বায়বীয় অবস্থায় হয়ে উপর দিকে উড়ে যাচ্ছে। তাহলে একই সাথে মোমের 3টি অবস্থা বিরাজ করে, কঠিন, তরল এবং বায়বীয়। এটাকে বলা হয় মোমের 3 অবস্থা। মোমের 3 অবস্থা, এটাকে কি বলা হয়? মোমের 3টি ভৌত অবস্থা একই সাথে বিরাজ করে। আর একটা ইনফরমেশন জেনে রাখো, সেটা হচ্ছে মোম কিসের তৈরি? মোম মেইনলি হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের তৈরি। মোম হচ্ছে হাইড্রোকার্বনের তৈরি।
হাইড্রোকার্বন বলতে কি বোঝো? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে মোম তৈরি হয়। হাইড্রোজেন এবং কার্বনকে একত্রে মিশিয়ে মোম তৈরি করা হয়, যে কারণে এটাকে যখন জ্বালানো হয়, এটা মোমে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন এই হাইড্রোকার্বন ওই আগুনের তাপে দ্রুত জ্বলে এবং আমাদের কি করে, আমাদের আলো প্রদান করে, তাই তো। এখন চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই। এখন আমরা এই টাইপ গুলো নিয়ে আলোচনা করব। টাইপ গুলো কি দেখো, গলন, স্ফুটন, পাতন এবং ঊর্ধ্বপাতন। গলনের ইংরেজি হচ্ছে মেল্টিং, স্ফুটনের ইংরেজি হচ্ছে বয়লিং। দেখো, গলন গলন বলতে স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করে গলিয়ে ফেলা বা তরলে পরিণত করা। কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে গলিয়ে ফেলা, সেটাকেই বলা হয় কি, গলন। এবং যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাকে আমরা বলি গলনাঙ্ক। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াকে মেইনলি গলন বলে। এবং যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। তাহলে গলন হচ্ছে এক প্রকার প্রক্রিয়া বানান কি, পয়রফলা কয়। গলন হচ্ছে এক প্রকারের প্রক্রিয়া এবং গলনাঙ্ক সেটা হচ্ছে তাপমাত্রা। এখানে গোলাই না যায়, দেখো, গলন সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় কঠিন থেকে, এখানে লিখি, কঠিন থেকে তরল। এভাবে মনে রাখবা, যে প্রক্রিয়ায় কোনো পদার্থকে কঠিন থেকে তরলে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় গলন। এবং যে তাপমাত্রায় ওই কঠিন পদার্থ তরলে পরিণত হয়েছে, সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। একই রকম ভাবে স্ফুটনের ক্ষেত্রে মনে রাখবা, এটা হচ্ছে তরল থেকে বাষ্প বা গ্যাস। এখানে মনে রাখবা, যে প্রক্রিয়ায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন। এবং যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক। উদাহরণ হিসেবে আমরা পানিকে চিহ্নিত করতে পারি, পানি বা বরফ, এই জাতীয় পদার্থকে। এখানে দেখো, কঠিন থেকে তরল, এখানে হচ্ছে বরফ, দেন এখানে হচ্ছে তরল মানে কি, পানি। এখন বরফ থেকে তুমি যে প্রক্রিয়ায় পানি, যেমন জাল দেওয়া, পানি ফুটানো, এটা হচ্ছে গলন। বরফ থেকে যে প্রক্রিয়ায় তুমি পানিতে কনভার্ট করবা, সেটাকে বলা হয় গলন। যে তাপমাত্রায় বরফ থেকে পানিতে কনভার্ট হয়, ওই তাপমাত্রাকে বলা হয় কি, গলনাঙ্ক। তাহলে গলন হচ্ছে প্রক্রিয়া এবং গলনাঙ্ক, বরফ বা পানির গলনাঙ্ক কত, 0°C। মানে 0°C তাপমাত্রায় বরফ পানিতে রূপান্তরিত হয়। একই রকম ভাবে তুমি যদি স্ফুটন বোঝো, তাহলে হচ্ছে তরল পদার্থ, যেমন পানি থেকে তুমি যখন বাষ্পে রূপান্তর করবা, ওই প্রক্রিয়াকে মেইনলি বলা হয় স্ফুটন। এবং আমরা সবাই জানি যে 100°C তাপমাত্রায় 100°C তাপমাত্রায় তরল পদার্থ অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয়। এই 100°C কে বলা হয় পানির স্ফুটনাঙ্ক। এবং 0°C কে বলা হয় কিসের, বরফের গলনাঙ্ক। 0°C কে বলা হয় বরফের গলনাঙ্ক এবং 100°C কে বলা হয় পানির স্ফুটনাঙ্ক। আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি। গলন এবং স্ফুটন এই দুটা হচ্ছে প্রক্রিয়া, এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে তাপমাত্রা। আশা করি ব্যাপারটা বুঝেছো। এখন পাতন, আসো ঊর্ধ্বপাতন একটু পরে। এখন পাতন যদি বলি, পাতন বোঝার আগে আমাদের বাষ্পীভবন এবং
ঘনীভবন। এই দুটো ওয়ার্ড সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা লাগবে। পাতন জানার আগে আমাদের বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুটি ওয়ার্ড সম্বন্ধে জানা থাকা লাগবে, কারণ পাতন এই দুটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। দেখো, বাষ্পীভবন বলতে ওয়ার্ডের ভিতরে মিনিং আছে। বাষ্পীভবন বলতে কি বোঝায়? কোনো তরলকে বাষ্পে পরিণত করা। কোন যে প্রক্রিয়ায় আমরা কোনো তরলকে তরল থেকে বাষ্প, যে প্রক্রিয়ায় আমরা কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করি সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। একই রকম ভাবে আমরা যদি উল্টা কাজ করি, বাষ্প থেকে যদি আমরা তরলে তাপমাত্রা কমিয়ে বাষ্প থেকে যদি আমরা তরলে কনভার্ট করি সেটাকে বলা হয় ঘনীভবন। তাহলে যে প্রক্রিয়ায় আমরা তরল পদার্থকে যে প্রক্রিয়া আমরা তরলকে বাষ্পে পরিণত করি সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন, এবং যে প্রক্রিয়ায় বাষ্প থেকে তরলে কনভার্ট করি সেই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। তাই তো? তাহলে বাষ্পীভবন এবং ঘনীভবন তো বোঝা গেল। এখন হচ্ছে পাতন। পাতন হচ্ছে আমরা যদি কোনো তরল পদার্থকে প্রথমে বাষ্প করি এন্ড দেন পুনরায় বাষ্পকে আবার আমরা যদি তরলে পরিণত করি তাহলে সেটাকে আমরা বলতে পারি পাতন। তাহলে এখন আমরা পাতন সময় কি লিখতে পারি? বাষ্পীভবন প্লাস ঘনীভবন। দেখো, এরকম কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে যে পাতন সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এরকম তোমাদের দিতে পারে, অপশন দিতে পারে। তখন কিন্তু ভুল গেলে চলবে না। এখন মনে রাখবা, বাষ্পীভবন হচ্ছে তরল থেকে বাষ্প এবং ঘনীভবন হচ্ছে বাষ্প থেকে তরল। উল্টা, বাষ্পীভবন ঘনীভবন হচ্ছে উল্টা। এই উল্টা কাজে আমরা যদি একই সাথে করি, ধরো প্রথমে এটা হচ্ছে পানি থেকে তুমি এটাকে বাষ্প করে একটা পাত্রের ভিতর তুমি আটকে রাখলা, এবং এটাকে তুমি আবার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কমিয়ে তাপমাত্রা তুমি যদি কমিয়ে পুনরায় এটাকে আবার পানিতে কনভার্ট করো, তাহলে এই পুরো প্রসেসটাকে আমরা পাতন বলি। প্রথমে পানি থেকে তুমি বাষ্প করলে তাপমাত্রা বাড়িয়ে তুমি এটাকে বাষ্প করলে, এন্ড দেন পুনরায় এটাকে তুমি বাষ্প থেকে আবার তাপমাত্রা কমিয়ে তরলে কনভার্ট করলে, এই পুরো প্রসেসটাকে আমরা পাতন বলি। এবং এই প্রথমে তুমি এই তরলকে যখন বাষ্প করছো এই প্রসেসটাকে শুধুমাত্র বলে বাষ্পীভবন, এবং এই বাষ্প থেকে যখন তুমি পানিতে কনভার্ট করছো তখন এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। তাহলে আমরা যখন এই দুটো প্রক্রিয়া একসাথে করব তখন আমরা সেই প্রক্রিয়াকে বলবো পাতন। তাহলে পাতন ইকুয়াল টু আমরা লিখতে পারি বাষ্পীভবন প্লাস ঘনীভবন। ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? বাষ্পীভবন ইকুয়াল টু পাতন ইকুয়াল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন, ঠিক আছে? এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বলতে, মনে করো এটা একটা বরফ আছে, এই বরফকে তুমি যদি তাপমাত্রা বাড়াতে এটাকে তরলে কনভার্ট না করে তুমি যদি ডিরেক্ট এটাকে তুমি যদি বাষ্পে কনভার্ট করতে পারো তাহলে এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এটা শুধুমাত্র আমি উদাহরণের জন্য বললাম, কিন্তু আসলে বরফ সেরকম। এখন দেখো, ঊর্ধ্বপাতন তাহলে কি? প্রথমে এটা হচ্ছে কঠিন পদার্থকে তুমি যদি তাপমাত্রা অনেক বাড়াও তাহলে এটা যদি তরলে কনভার্ট না হয়, এটা যদি ডিরেক্ট বাষ্পে কনভার্ট হয়, মানে মাঝের যে অবস্থা, তরল যে ভৌত অবস্থা, এই ভৌত অবস্থায় যদি না গিয়ে ডিরেক্ট কঠিন থেকে তরলে চলে যায় তাহলে এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এখন ঊর্ধ্বপাতিত কিছু পদার্থ আছে, যেমন দেখো এখানে আছে নিশাদল, কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটসেট্রা। এই কিছু পদার্থ আছে, এই পদার্থের নামগুলো মুখস্থ রাখবা, এখানে আমি লিখে দিচ্ছি। প্রথমে নিশাদল, যেটা সংকেত হচ্ছে NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, এটা হচ্ছে নিশাদলের সংকেত। তারপরে কঠিন কার্বন
অক্সাইড, এটা মেইনলি কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সলিড। ঠিক আছে, সলিড মানে হচ্ছে কঠিন। এরপরে হচ্ছে কি কর্পূর, কর্পূরের সংকেত হচ্ছে C10H16O, C10H16O। তোমরা বই থেকে এগুলো দেখে নিবা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে নিশাদল দেওয়া থাকলো, অক্সিজেন দেওয়া থাকলো, তারপরে হচ্ছে হাইড্রোজেন এরকম দেওয়া থাকতে পারে, এবং কার্বন ডাইঅক্সাইড সলিড এরকম দেওয়া থাকতে পারে। তখন আমরা কোনটা দেখাবো? কার্বন ডাইঅক্সাইড দেখাবো, কারণ এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতন বলতে কি বোঝাচ্ছি আমরা? কঠিন পদার্থকে যখন তাপ প্রয়োগ করব তখন তরলে পরিণত না হয়ে ডিরেক্ট বাষ্পীভবন হবে, ডিরেক্ট বাষ্পে পরিণত হবে। এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপতন প্রক্রিয়া। এবং যে পদার্থগুলো এরকম ঊর্ধ্বপতন প্রক্রিয়া দেয় সেগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। তাদের মধ্যে নিশাদল, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কর্পূর, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়োডিন, তারপরে হচ্ছে ন্যাপথলিনের সংকেত C10H8 ন্যাপথলিন, C10H8, এটা হচ্ছে ন্যাপথলিন। তো ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে এগুলো মনে রাখবা। নিশাদল যেটা সংকেত হচ্ছে, সংকেত সব মনে রাখবা। অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয় NH4Cl। তারপরে কঠিন কার্বন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সলিড। দেন তারপরে হচ্ছে কর্পূর C10H16O, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে আয়োডিন, এবং হচ্ছে ন্যাপথলিন, এটা ন্যাপথলিন সংকেত হচ্ছে C10H8। তো এই পদার্থগুলো যদি তুমি মনে রাখো, এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। মনে রাখো যে যে কোনো না কোনো বোর্ডে আসবে ইনশাল্লাহ, কোনো না কোনো বোর্ডে এখান থেকে কোশ্চেন আসবে। এখন যে কোনো বোর্ডে তো আসতে পারে, সব বোর্ডে তো একই কোশ্চেন আসবে না, এই জন্য তোমার বোর্ডেও চলে আসতে পারে, তো বলা যায় না। এই জন্য সব এই সহ হচ্ছে রাসায়নিক সংকেত সহ মনে রাখবা, ঠিক আছে? তো এই শেষ, তারপরে আর কি আছে দেখি, এরপরে আর কিছু নাই, প্র্যাকটিক্যাল আছে। তো এরই মধ্য দিয়ে পুরো ক্লাসটা শেষ করলাম। এতক্ষণ যারা তোমরা সাথে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের পুরো অধ্যায়টাই ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা ক্লাসটা করছো তোমরা বুঝতে পারছো না, এরপরে তোমরা যখন পড়তে যাবা পুরো চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার। আর কোথাও আমি মনে করি কোথাও তোমাদের সমস্যা হবে না। যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবা। আর রুট জিরো একাডেমির সাথে থাকবা, রুট জিরো একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যেন যে কোনো প্রকার নতুন ভিডিও ছাড়লেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তারপরে হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা, রুট জিরো একাডেমি। তো ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।